পশ্চিমবঙ্গকে নিলামে বিক্রি করলে কেউ নেবে না। প্রত্যেকটা মানুষের অবশ্যই বেশি বেশি করে জানা উচিত, কয়েক লক্ষ হাজার কোটি ঋণ হয়ে আছে, বাজার থেকে আর কেউ ঋণ দিতে চাচ্ছে না। জনগণের পয়সা যা কিছু করছেন সব তো জনগণের পয়সায়, এবং এই যে অ্যাডভোকেট গুলো দিচ্ছে সেটাও কিন্তু জনগণের পয়সায়। কিভাবে শোধ হবে, কিভাবে শোধ করবে, সেখানে কি করে ডিএর ওই অত হাজার কোটি টাকার ডিএটা দেবে আপনি বলুন তো? নতুন যে রিক্রুটমেন্টে হবে সেখানে টাকাটা দেবে কি করে? টাকা তো নেই, কারণ লক্ষ্মীর ভান্ডার এই সমস্ত দান ধ্যান করেই তো চলেই যাচ্ছে। মানুষের অন্তরের উপরে, মানুষের নাফসের উপরে, মানুষের হৃদয়ের উপরে অত্যাচার করা ফল কিন্তু এবার উনি পেতে চলেছেন, একদম নিশ্চিত এবার উনি পাবেন। তাদের মুখের ভাত কেড়ে নেওয়া হচ্ছে। বিদ্যালয়ের এই অবস্থান আর জীবনে কোনোদিন ফিরবে না যদি এই সরকার থাকে। যতদিন থাকবে ততদিন কিন্তু কিছু হবে না। মানুষের যখন রুজি রোজগার চলে যায়, সারা বিশ্বের ইতিহাস বলছে, তখন কিন্তু নবজাগরণ হয়। যে চিত্রনাট্য তৈরি করে আসছিল এতদিন, সেই চিত্রনাট্যটা পরিষ্কার মুখোশ খুলে গেছে। অর্থাৎ রাজ্য সরকার চেয়েছে একটা সাজার জন্য, একটা অন্যায়ের জন্য দুবার তাদের সাজা হবে। রাজ্য সরকারের অ্যাডভোকেটের কেমন মূর্খামি দেখুন। এরাই কিন্তু বাঁচুক, এদের চাকরি থাকুক, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, আজ থেকে 3 মাস পরে ফের আসবেন, এরা কষতে পারবে না। ওই শিক্ষক মশাই সত্যি কি চাকরি পেয়েছেন? তার বাবা মাও বলছে শিক্ষকদের ট্যারা ব্যাকা চোখে মানুষ দেখতে শুরু করে। সুতরাং শিক্ষকদের সম্মান আর জীবনে কোনোদিন উঠবে না। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যারা বহু কষ্ট করে জমি জায়গা বিক্রি করে, তার বাবা তার MA বিএড করেছে, MSc বিএড করেছে, তাদের স্বপ্নটাকে নষ্ট করার যে নষ্ট করে দেয়, ঈশ্বর তাকে ছাড়বে না। ব্যানার্জি অযোগ্যদের বাঁচতে ভয় খাচ্ছেন, এবং অপরদিকে কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী সম্প্রতি বলেছেন যে অযোগ্যদের বাছাই করতে গেলে পরে মেরে পিঠের চামড়া গুটিয়ে দেবে। ভয়টা আসলে কি? ভয়টা একেবারে পরিষ্কার, সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষজন জেনে গেছে যে তাদেরকে যদি টাকা ফেরত নেওয়া হয়, তাদের মুখের ভাত কেড়ে নেওয়া হচ্ছে, তাহলে তারা কিন্তু সহজে ছেড়ে দেবে না। মানুষের যখন রুজি রোজগার চলে যায়, সারা বিশ্বের ইতিহাস বলছে, তখন কিন্তু নবজাগরণ হয়। যে সুতরাং পশ্চিমবঙ্গের যারা পিছন থেকে টাকা দিয়ে চাকরি পেয়েছিল, তাদের মধ্যে একটা বিপ্লব দেখা দেবে, এবং তারা কাউকে মানবে না। যাদেরকে টাকা দিয়েছে 10-12টা পাড়ার লোকজন গিয়ে তাকে ধরবে, বাঁধবে, যদি সে না থাকে তার বাড়ি থেকে দখল করবে। এটা খুব স্বাভাবিক জিনিস, যদিও বেআইনি বোঝায়, কিন্তু তাদের তো যে টাকা দিয়েছে আর যারা টাকা নিয়েছে সবাই অপরাধী। আজকের যারা টাকা নিয়েছে, টাকা দিয়েছে, তাদের চাকরি চলে গেছে, তারা কষ্টে আছে, কিন্তু যারা চাকরি নিয়েছে তারা কিভাবে বহাল তবিয়তে আছে? এটা তো একটা সরকারের নীতি বা আদর্শ হতে পারে না। যে সুতরাং এদেরকে জামাই আদর করার পিছনে একটাই কারণ, গায়ে মাথায় হাত বুলে দিয়ে এদেরকে চুপ রাখার একটাই কারণ, যে এরা যদি বলে দেয় তাহলে তো টপ মোস্ট লিডার গুলো তো অবশ্যই চলে আসবে। দেখুন, যদি গ্রামে গঞ্জের ছোটখাটো লিডার যদি এর সঙ্গে যুক্ত থাকতো, তাহলে কিন্তু মাননীয় মমতা ব্যানার্জি টপ টপ করে তাদের ধরে জেলে দিত। দেখো, আমি কিন্তু রং দেখি না, কিন্তু এবারে যদি উনি রং দেখেন, তাহলে আশেপাশের রংগুলো, বিশেষ করে নিজের কালারের রংগুলো কিন্তু ধরা পড়বে। আর সেই জন্যেই যেন তেন প্রকারে এই অযোগ্যদের যা হোক করে প্রবেশ করাতে হবে নতুন এই প্যানেলে। কিন্তু সে স্বপ্নটাকে চুরমার করে দিয়েছে সিঙ্গেল বেঞ্চ। আপনি অবাক হবেন, কতজন অ্যাডভোকেট লাগিয়েছে, কত কোটি টাকা খরচা হয়েছে পশ্চিমবঙ্গে। আবার ডিভিশন বেঞ্চে গতকালই উঠেছে যে কেন এরা কেন পরীক্ষায় বসতে পারবে না, যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে 45 and 49 এ বলে দিয়েছে যে এদের 12% হারে টাকা ফেরত দিতে হবে, এরা চাকরিতে বসতে পারবে না, এই প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন, যে তাদের যদি 12% সুদে টাকা ফেরত নেওয়া হয়, তাহলে তারা তো দোষী হয়ে গেল, তাহলে আবার তাদের পরীক্ষা যদি বসতে না দিই, তাহলে তো তারা আবার দোষী হবে। তাহলে একটা সাজার জন্য, একটা অন্যায়ের জন্য দুবার তাদের সাজা হবে। একটা রাজ্য সরকারের অ্যাডভোকেটের কেমন মূর্খামি দেখুন। রাজ্যের মানুষ হাসছে, এবং এতদিন ধরে
হাইকোর্ট সুপ্রিম কোর্টে আপনারা জানেন যেটা বলে এসেছিল, আমি তো জমা দিয়েছি, যোগ্য অযোগ্য আলাদা করে দিয়েছি, তবু কেন করছে? আজ গত সোমবার চিত্রনাট্য তৈরি করে আসছিল এতদিন, সেই চিত্রনাট্যটা পরিষ্কার মুখোশ খুলে গেছে। অর্থাৎ রাজ্য সরকার চেয়েছে এরাই কিন্তু বাঁচুক, এদের চাকরি থাকুক, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি আজ থেকে 3 মাস পরে ফের আসবেন, এরা পুষতে পারবে না। আচ্ছা, রাজ্যের ভাড়া এখন কার্যত শূন্য, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখছি খেলামেলা করে পয়সা খরচ হচ্ছে। এদিকে 21 জুলাই করে পয়সা খরচের একটা আমাদের ভাব প্রকাশ দেখা যাচ্ছে। তারপরে সিঙ্গেল বেঞ্চ থেকে মামলা এখন ডিভিশন বেঞ্চে, জনগণের পয়সা নিয়ে আবার ডিভিশন বেঞ্চে পয়সা খরচা করছে, কোনো প্রাসঙ্গিকতা আছে? দেখুন, একেবারে এটা নিশ্চিত কথা, এটা তো জনগণের পয়সা, যা কিছু করছেন সব তো জনগণের পয়সায়, এবং এই যে অ্যাডভোকেট গুলো দিচ্ছে সেটাও কিন্তু জনগণের পয়সায়। এটা প্রত্যেকটা মানুষের অবশ্যই বেশি বেশি করে জানা উচিত। দেখুন, যে এখন রাজ্যের কাছে যে ঋণ আছে, মানে রাজ্যের কি বলবো, মানে মাথা পিছু যে ঋণ আছে, সেটা নতুন একটা শিশু জন্মানে সে কিন্তু 50 থেকে 60,000 টাকা ঋণ নিয়েছে জন্মাবে। কয়েক লক্ষ হাজার কোটি ঋণ হয়ে আছে, বাজার থেকে আর কেউ ঋণ দিতে চাচ্ছে না, তাহলে টাকা পাবে কোথায়? এই যে ডিএড যে এতে, সে টাকাটা দেবে কি করে? এবং নতুন যে রিক্রুটমেন্টে হবে সেখানে টাকাটা দেবে কি করে? টাকা তো নেই, কারণ লক্ষ্মীর ভান্ডার এই সমস্ত দান ধ্যান করেই তো চলেই যাচ্ছে। তাহলে ধরি এরপরে যে কোনো একটা দল আসলো, কোনো দল তো চিরকাল থাকবে না, তখন কিন্তু পশ্চিমবঙ্গকে নিলামে বিক্রি করলে কেউ নেবে না। খুব দুঃখের কথা বলছি, বাঙালি হিসাবে পশ্চিমবঙ্গে যদি কেউ বলে তুমি আমার রাজ্যটা নাও না, লিস্ট নাও না, কেউ নেবে না। জনগণ মাফ করবেন, আমি বাংলাকে ভালোবাসি, পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গকে আমি ভালোবাসি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি এত লক্ষ হাজার কোটি টাকা ঋণ কিভাবে শোধ হবে, কিভাবে শোধ করবে? সেখানে কি করে ডিএর ওই অত হাজার কোটি টাকার ডিএটা দেবে আপনি বলুন তো? এই অযোগ্য শিক্ষকদের দেখা যাচ্ছে রাজ্য সরকার বারবার নিজেদের কাছে বা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢোকানোর চেষ্টা করছে। আপনি বলেছেন তারা ভয় খাচ্ছে, আমাদের আগেই বলেছেন ফিরদৌস আলম স্যার আইনজীবী, তিনিও বলেছেন যে ভয় খাচ্ছে, কিন্তু কোনোভাবে কি রাজ্য সরকার এই শিক্ষকদেরকে নিয়োগ করে আগামী ভোট পর্বের কাজে কি ব্যবহার করতে চাইছে? দেখুন, নিয়োগ হলে তবে তো হবে, আগে নিয়োগ হোক, তারপরে ভোট কার্ডে কি করবে? ভোটে তো প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, তারা তো কিছু করতে পারবে না। মানুষ যাবে, তারা জোর জবরদস্তি করে ভোট দেবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু মোদ্দা কথা, এদের মুখ বন্ধ করতে হবে, ভোটের আগে এদের মুখ বন্ধ করতে হবে। কারণ এরা জেগে উঠলে, এরা যদি প্রায় এদিক ওদিক করে 14,000-এর মতো, 12 থেকে 14,000-এর মতো কিন্তু অযোগ্য, মানে টেন্টেড দাগি শিক্ষক শিক্ষিকা তথা গ্রুপ সিডি আছে। 14,000 ইন্টু 10 করে আপনি দেখুন, প্রত্যেকটা মানুষ কিন্তু খেপে যাবে তাদের চাকরি না হলে। এবং তাদের যে কোনো প্রকারে পার্ট টাইমার, প্যারা টিচার, এখন বলছে মানে অ্যাসিস্ট্যান্ট কি টিচার একটা করে দেবে, সেখানে বলছে 25-30 হাজার টাকা স্যালারি। এদের মাইনে তো 60-70 হাজার টাকা মাইনে, নতুন এটা আসলে তো প্রায় 1 লক্ষ টাকা প্রত্যেকের মাইন হয়ে যাবে। সুতরাং তারা এটা মেনে নেবে না, এবং এটা ডিভিশন বেঞ্চে একই কথা বলবে, কারণ সুপ্রিম কোর্টের উপরে কিন্তু কেউ নেই, ডিভিশন বেঞ্চ একই বলবে। সুতরাং যাবে কোথায়? এই সরকারের তথা মাননীয় মুখ্যমন্ত্রীর এই মানুষের অন্তরের উপরে, মানুষের নাফসের উপরে, মানুষের হৃদয়ের উপরে অত্যাচার করার দিন কিন্তু, অত্যাচার করার ফল কিন্তু এবার উনি পেতে চলেছেন, একদম নিশ্চিত এবার উনি পাবেন। যে পাপ করুক, কাজ করুক, দুষ্কর্ম করুক, কোনো অসুবিধা নেই। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যারা বহু কষ্ট করে জমি জায়গা বিক্রি করে, তার বাবা তার MA বিএড করেছে, MSc বিএড করেছে, তাদের স্বপ্নটাকে নষ্ট করার যে নষ্ট করে দেয়, ঈশ্বর তাকে ছাড়বে না। এবং দেখবেন এটা, ওরা এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, আর না পারলে ওরা কিন্তু এবারে পথে মাঠে ময়দানে নেমে নামগুলো ওপেন বলে দেবে। নামগুলো বলে দিক না, ওদের যদি সৎসাহস থাকে নামগুলো বলে দিক, তাহলে বোঝা যাক যে এটা কারা টাকাগুলো নিয়েছে। তাহলে পরবর্তী পরীক্ষাগুলো, নতুন পরীক্ষা করতে অন্ত হাত ছেড়ে বাঁচবে, যা এরা টাকা নিয়েছিল। এইভাবে কিন্তু চাকরি পাওয়া যায় না।
আমরা আগেই দেখেছি যে লক্ষ্মী ভান্ডার একটা অনেক বড় কারণ শাসক দলে জেতার জন্য। আর বর্তমানে আগামীতে 26-এ নির্বাচন, আর তার আগে আমরা কসবা ল কলেজে দেখেছি, আমরা আরজিকর কাণ্ডও দেখেছি। এরপরে কি এই যে ছাত্র দুর্নীতি, এই যে শিক্ষার ব্যাপারে, এসএসসি ব্যাপারে, এই দুর্নীতিও কি জিতে যাবে? আর আগামীতে কি আমাদের 26-এ কি শাসক দল জিতে যাবে না তারা হেরে যাবে? দেখুন, শাসক দলের এই যে লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী, যুবশ্রী, গ্রামে গঞ্জে এত বেশি রিচ হয়েছে না, আপনি অবাক হয়ে যাবেন। এত বেশি রিচ হয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। 2016তে তার চাকরি চলে গেছে। সে আমার কাছে পড়তো। এটা ইন্টারেস্টিং একটা, দর্শক বন্ধুরা খুব এটা আনন্দ পাবে। সে এসে পড়তে, তার চাকরি চলে গেছে। তারপরে আমি বলছি তুমি ভোট দেবে কাকে, তোমার তো চাকরি চলে গেল এই জন্য। বলছে আমি, আমার মা, আমার বাবা, আমার মাসি, আমার পিসি তৃণমূলকেই ভোট দেবে। কেন? বলছে ওদের তো সংসার চলে ওই লক্ষ্মীর ভান্ডার। তুমি? বলছে আমিও লক্ষ্মীর ভান্ডারে অ্যাপ্লাই করব। ভাবতে পারছেন? পরিষ্কার চিত্র। অর্থাৎ যে যারা আজকের আন্দোলনে নেমেছে তাদের মা, মাসি, কাকা, কাকিরা কিন্তু ওতেই চলে। বুঝতে পারলাম? পরিষ্কার। সুতরাং তৃণমূল কংগ্রেস গ্রামের গহব্বরে হচ্ছে কে রিচ করে ফেলেছে। সেটা বিজেপি কি করবে, তৃণমূল কি করবে, আর কংগ্রেস কি করবে? হ্যাঁ, বিজেপি করতে পারে। আমি সবার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক, আমি শ্রমিক ভট্টাচার্যকে বলবো, শুভেন্দু দাকে বলবো, মুসলিমদের কাছে টানুন, জাতিগত বিদ্বেষ বন্ধ করুন। মুসলিমরা যাদেরকে লাঠিয়াল বানিয়ে বোমা বন্দুক যাদের হাতে দিয়েই ভোট লুট করে, তাদেরকে যদি শান্ত করতে পারে ভালোবাসা দিয়ে বিজেপি তথা অন্য পার্টিরা, যে তোমাদের পাশে আছি, তোমাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমাদের, তাহলে যারা মুসলিম ভোটার, যারা অসন্তুষ্ট হয়ে রয়েছে কিন্তু বিজেপি জুজু দেখিয়ে রেখেছে, সেই সময় এদিকে শুভেন্দু দাস এই সব বলছে, সেই জন্য যদি মানে আমাদের যে বর্তমান সভাপতি হয়েছেন ওনার কথাটা যদি বাস্তবায়িত করে দেয়, তাহলে কিন্তু মুসলিম ভোট কাতারে কাতারে ভোট দেবে এবং তারা বিজেপির হয়ে কাজে লাগবে। রাজ্যের শিক্ষার মান নিয়ে বরাবর একটা প্রশ্ন থেকেই যায়, ঠিক আছে? তো সেই রাজ্যে যদি শিক্ষা ব্যবস্থার মধ্যে দুর্নীতিগ্রস্ত মাস্টাররা ঢুকে যায়, তাহলে সেক্ষেত্রে আগামী ভবিষ্যৎ তো অন্ধকারের দিকে চলে যাবে। কর্মক্ষেত্রেও তো এই নিয়ে তো বিশাল শোরগোল তৈরি হবে। অটোমেটিক্যালি স্কুলে নামে আলো জ্বলছে কিন্তু অন্ধকার। শিক্ষকরা যায়, গল্পকাল করে চলে আসে, ছাত্ররা সেখানে নেই। ছাত্ররা জানে এখানে আমি পড়বো না। ওই শিক্ষক মশাই সত্যি কি চাকরি পেয়েছেন? তার বাবা মাও বলছে শিক্ষকদের ট্যারা ব্যাকা চোখে মানুষ দেখতে শুরু করে। সুতরাং শিক্ষকদের সম্মান আর জীবনে কোনোদিন উঠবে না। আর বিদ্যালয়ের এই অবস্থান আর জীবনে কোনোদিন ফিরবে না। যদি এই সরকার থাকে, যতদিন থাকবে ততদিন কিন্তু কিছু হবে না, এটা পরিষ্কার।